দেখুন, আমি এই কথাটা বলতে পারি যে আমি দীর্ঘদিন ধরে আমি দুজন মানুষকে এখানে আজকের দিনে এবং আরও একজন, টোটাল তিনজন মানুষকে আমি এখানে খুব বড় করে ধন্যবাদ দেবো, কারণ তাদের ঐকান্তিক ইচ্ছে না থাকলে আজকে এই প্রশ্নের উত্তর দেওয়ার মতন জায়গায় হয়তো আমরা কেউ থাকতাম না। প্রথম ব্যক্তির নাম হচ্ছে জাস্টিস মনোজ মুখার্জি। জাস্টিস মনোজ মুখার্জি 1999 সালে মুখার্জি কমিশন বলে যে কমিশনটা তৈরি হয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আমলে, সেই মুখার্জি কমিশন তন্ন করে তথ্য তালাশ বিচার করে এটা প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন যে 1945 সালের 18ই আগস্ট তাইহুকু বিমানবন্দর, এই বিমানবন্দরে কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি। তাই একটা প্রশ্নেই আমি উত্তর দিই, আপনার প্রশ্নের উত্তর দিতে পারি, সেটা হচ্ছে যে 45 সালে যে বিমান দুর্ঘটনাটা হয়নি, সেই বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষ বোসের মারা যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাই এটা পুরোপুরি একটা ফেক ভাবনাকে ছড়িয়ে দেওয়া হয়। নাম্বার 2, আপনার অবভিয়াস সেকেন্ড প্রশ্ন যেটা হতে পারে সেটা হচ্ছে 45 সালের 18ই আগস্ট উনি যদি মারা না গিয়ে থাকেন তাহলে উনি কোথায় গেলেন, কি করলেন? তার মেন বিষয়টা হচ্ছে আজকে আমি ওনার সমাধির ঠিক পাশটায় বসে আছি। আমি আছি গুপ্তার ঘাটে, আমি আছি অযোধ্যার নিকটে ফৈজাবাদের অন্তর্গত এই গুপ্তার ঘাট, যে গুপ্তার ঘাটে আজও ভগবানজির ছবি দিয়ে বা গুমনামি বাবার ছবি দিয়ে সেখানে স্থানীয় লোকেরা যে সমাধি ক্ষেত্রটা তৈরি করে তাকে আজও পূজা অর্চনা করেন, শ্রদ্ধা করেন, সেটা কিন্তু করেন 1985 সালের পর। 45 সাল 85, 30 বছর, দীর্ঘ 30 বছর, দেখা 40 বছর, সরি, এই যে 40 বছর ধরে উনি কোথায় ছিলেন সেটা একটা বড় ইতিহাস। তবে প্রামাণ্য যে সমস্ত বিষয় আশয়গুলোকে বিচার করে দেখা গেছে যে উনি কিন্তু এখানে প্রায় 60-এর মাঝামাঝি সময় থেকে মোটামুটি উনি এই অঞ্চলে, প্রথমে অযোধ্যার বিভিন্ন অঞ্চলে, পরে সরজুর ওপারে বস্তি জেলাতে, এবং পরবর্তীকালে বড় সময় শেষ পর্যন্ত উনি ছিলেন কিন্তু বেসিক্যালি এই ফৈজাবাদের রামভবনে। উনি, তার যে ভাইজি ললিতা বোস, তার আইনের চিফ অফ দ্য মানে ডিটেকটিভ ডিপার্টমেন্ট পবিত্র মোহন রায়, যিনি প্রথম 1957 সালে পশ্চিমবঙ্গের বিধানসভায় আছে এমএলএ হিসেবে নির্বাচিত হন, তার ছেলের সাক্ষাৎকারও আমরা জানতে পারি। ডক্টর ব্যানার্জি, হোমিওপ্যাথিক ডক্টর এখানকার স্থানীয়, যার পুত্রবধূ গীতা ব্যানার্জি, তার ডিফারেন্ট ইন্টারভিউয়ের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে কিন্তু উনি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। আমি কথা বলতে আমার চাটা এসে গেল। চাটা আমি, আপনার মতে মিস্টার বোস, যে আপনি বলছেন বিমান দুর্ঘটনা হয়নি, তাহলে কি এটা সম্পূর্ণটাই কি সাজানো? বিমান দুর্ঘটনাটা পুরোপুরি নেতাজি সুভাষচন্দ্র বোসের মস্তিষ্ক প্রসূত। নেতাজি সুভাষচন্দ্র বোস চেয়েছিলেন ব্রিটিশের চোখে ধুলো দিয়ে, এবং মিত্র শক্তি, আপনি জানেন কিনা জানি না যে অক্ষ শক্তি এবং মিত্র শক্তি বলে দুটো শক্তি দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধে ছিল, সবাই জানেন। এবার মিত্র শক্তির যারা শরিক, ইউএসএ, রাশিয়া, ইংল্যান্ড, তাদেরকে ধুলো দিয়ে, কারণ উনি ছিলেন অক্ষ শক্তির পক্ষে, যেখানে জাপান, ইটালি, জার্মানিরা একসঙ্গে লড়াই করছিল, এবং ভারতবর্ষের স্বাধীনতাকে ত্বরান্বিত করার জন্যে জাপান অকুণ্ঠভাবে নেতাজি সুভাষকে সাপোর্ট দিচ্ছিলেন। এবং আপনারা জানেন যে মণিপুরের মাইরাং পর্যন্ত ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তারা চলে আসে, এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে ফিরে যেতে হয় প্রচণ্ড রকম বর্ষার কবলে পড়ে, এবং জাপানি যে তার সংস্কৃতি, জাপানি যে কালচার, তার উপরে, দেশের উপরে এক ভয়ানক আঘাত আনেন ইউনাইটেড স্টেটসের দুটো বোম, 6 আর 9, নাগাসাকি এবং হিরোশিমা। জাপান ফেরত যায়, যুদ্ধ থেকে তাদের ব্যাক করে যেতে হয়, নেতাজিকে পুরো ফোর্স নিয়ে ব্যাক করে যেতে হয় মণিপুর থেকে। এবং ন্যাচারালি তারপর তাকে একটা শেল্টার দরকার ছিল, এই শেল্টারটা জোগাড় করার জন্য উনি তার যে বাহিনী, সেই বাহিনীকে কিন্তু কাজে লাগিয়ে
তিনি সম্পূর্ণভাবে ধোঁকা দিয়ে কর্নেল হাবিবুর রহমানকে সামনে রেখে তাকে ছেড়ে দেন জনমানসে চলে আসার জন্য, তার সম্বন্ধে এই সমস্ত তথ্য প্রচার করার জন্য, যাতে মানুষ বিভ্রান্ত হয়, রাষ্ট্র বিভ্রান্ত হয়। তবে এটাও ঘটনা যে সরকারও যেটা জানতেন তারও কিছু কিছু প্রমাণ আছে, কারণ নেতাজির পরিবারের উপর নেহরুর আমল পর্যন্ত, তারও কিছুদিন পর পর্যন্ত, প্রায় 1972 সাল পর্যন্ত সম্পূর্ণভাবে গোয়েন্দাগিরি চলেছে, প্রত্যেকটি চিঠি চাপাটির উপর নজরদারি চলেছে। তাই নেতাজি যে বেঁচে আছেন বা নেতাজি যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারেন, সেই ভয় সবসময় ভারত সরকারের কিন্তু কাজ করেছে। তাহলে মিস্টার বোস, আমার আর একটা কোশ্চেন আছে, আপনি চা খেতে খেতেই বলতে পারেন। সেটা হলো, দীর্ঘ 30 বছর উনি জনসম্মুখে আসেননি, সেটা যে কোনো অজ্ঞাত কারণেই হতে পারে। কেন আসেননি, কেন? ওনাকে তো সবাই চাইছিল, ওনার গ্রহণযোগ্যতা তো সারা ভারতবর্ষ জুড়ে ছিল। আপনাদের মনে রাখতে হবে যে ভারতবর্ষে দুটো পক্ষ আছে, একটা হচ্ছে রাষ্ট্রশক্তি, একটা হচ্ছে জনশক্তি। সাধারণ মানুষের যে জনশক্তি, সেই জনশক্তি সবসময় নেতাজি সুভাষচন্দ্র বোসকে ভগবানের মতন দেখেছেন। তার বীর কথা, বীরগাথা আজও মানুষের মধ্যে সমানভাবে শ্রদ্ধেয়ভাবে স্মরণ করা হয়। কিন্তু রাষ্ট্রশক্তি চাইনি নেতাজি সুভাষচন্দ্র বোস বেরিয়ে আসুক জনসমক্ষে, কারণ এতে অনেকের গদি চলে যেতে পারত। বলতে খুবই খারাপ লাগে। মানে তাহলে আপনি বলতে পারছেন যে নেতাজিও কি রাজনীতির শিকার? 100%। এটা তো একটা বাচ্চা ছেলেও জানে যে সারা পৃথিবীর মধ্যে যে সমস্ত রাষ্ট্রনায়কদের সব থেকে কুখ্যাত উপায় ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হচ্ছে, তার মধ্যে একজন হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। এবং নেতাজি সুভাষচন্দ্র বোস তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু দেশমাতৃকার কথা ছাড়া অন্য কিছু উনি কখনো ভাবেননি। উনি একজন বিপ্লবী ছিলেন, উনি তার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সেটা প্রমাণ করেছেন। উনি বাংলাদেশ যুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন, উনি ভিয়েতনাম যুদ্ধের সময় হো চি মিনের সঙ্গে যুক্ত ছিলেন। উনি বহু রাজনৈতিক কার্য যা প্যাসিফিক এশিয়াতে বা এশিয়ার বিভিন্ন প্রান্তে ঘটনা ঘটেছে, শোনা যায় যে কিউবার বিপ্লবের ক্ষেত্রেও নাকি ওনার একটা সক্রিয়, কিন্তু অনেক দূর থেকে উনি ওনার কন্ট্রিবিউশন রেখেছিলেন। উনি একটা নিপীড়িত, শোষণহীন মানুষের জগৎ চেয়েছিলেন, যিনি চেয়েছিলেন সারা পৃথিবীটা একটা অন্যদিকে যাক। সাম্যবাদের প্রতিষ্ঠা ওনার জীবনের অন্যতম লক্ষ্য ছিল। সাম্যবাদ মানে কমিউনিজম নয়, এটা আপনাদের মাথায় রাখতে হবে। কারণ দেশ স্বাধীন হওয়ার পর দেশটা দুটো টুকরো হয়ে যায়, এক শ্রেণী কংগ্রেসে চলে যান, এক শ্রেণী চলে যান বামপন্থী হয়ে যান। তো সেই বামপন্থী আবহে এবং তার এগেনস্টে যে যুদ্ধ অপরাধীর যে তকমা লাগে, সেই যুদ্ধ অপরাধীর তকমা অনুযায়ী উনি যদি বেরিয়ে আসেন, তাহলে ওনাকে তুলে দিতে হতো ব্রিটিশ কিংবা আমেরিকার হাতে, যেটা উনি আর করতে দিতে চাননি। তাহলে বোসবাবু, আমার আর একটা প্রশ্ন আছে আপনার কাছে। উনি তো এতটা লড়াই করলেন, ইংরেজের সাথে চোখে চোখ রেখে লড়াই করলেন, উক্তি দিলেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, আজাদিন ফৌজ গঠন করলেন। এতটা এগিয়ে গিয়েও কেন উনি পিছিয়ে আসলেন? এর কি সদুত্তর আপনি দিতে পারবেন? কোথা থেকে উনি পিছিয়ে আসলেন? এই যে জনসম্মুখ থেকে 30টা বছর উনি চলে গেলেন, সে কোনো একটা অজ্ঞাত কারণে হোক ওনাকে সাইড করে দেওয়া হলো, বা উনি কোনো জনতার সমক্ষে থেকে চলে যাননি। রাষ্ট্রশক্তি তাকে আসতে দেয়নি। উনি যদি নিজে আসতেনও, সেটা দেশের আভ্যন্তরীণ সুরক্ষার জন্য এবং আন্তর্জাতিক সুরক্ষার জন্য অনেকগুলো প্রশ্ন উঠত, যার জন্য উনি কখনো প্রকাশ্যে অ্যাক্টিভলি আর বেরিয়ে আসার সুযোগ উনি পাননি। আচ্ছা, যে আন্তর্জাতিক শক্তির বিচারে দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের পর ভারতবর্ষের অবস্থান এবং পণ্ডিত নেহেরুর 64 সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর তত্ত্বে থাকাটা তার সাধারণ জীবনে ফিরে আসার প্রশ্নে অন্তরায় ছিল। আর একটা সময়ের পর উনি সম্পূর্ণভাবে আধ্যাত্মিক জগতের সঙ্গে জড়িয়ে যান। তার মধ্যে আধ্যাত্মিকতার একটা বিষয় সবসময় ছিল, কারণ উনি ছাত্র জীবনে, কলেজ জীবন থেকেই কিন্তু সন্ন্যাসী হওয়ার প্রবণতা তার মধ্যে দেখা গেছে। উনি স্বামী বিবেকানন্দের একনিষ্ঠ একজন শিষ্য ছিলেন, যদিও তার সঙ্গে বিবেকানন্দের একবারই শোনা যায় দেখা হয়েছিল, তার তখন 5 বছর বয়স। বাট তার আদর্শ, তার নীতি, তার বই, তার অনুপ্রেরণার মূল বিষয় ছিল। তাই নেতাজি সুভাষ
যে নেতাজি হওয়ার অনেক আগেই সন্ন্যাসী হয়ে সংসার পরিত্যাগ করার কথা ভেবেছিলেন, সেই মানুষটা পরবর্তীকালে অরবিন্দের মতোই, ঋষি অরবিন্দের মতোই আধ্যাত্মিকতার পথে হেঁটে যাবেন এবং অন্য এক জগতে পৌঁছবেন, সেটা বিচিত্র কিছু নয়। নমস্কার, থ্যাংক ইউ।